ইরানের তেল নিয়ে চীন যুক্তরাষ্ট্র মুখোমুখি, মার্কিন নিষেধাজ্ঞার জবাবে বেইজিংয়ের পাল্টা হুঁশিয়ারি। আবারও ট্রাম্পের নিরাপত্তা বলয় ভঙ্গ, ফ্লোরিডার গলফ কোর্সে সিক্রেট সার্ভিসের হাতে আটক এক। স্বপ্নের দেশ থেকে কফিনবন্দি হয়ে ফেরা, সোমবার সকালে দেশে পৌঁছাবে লিমনের মরদেহ। এবং টেক্সাসে কিশোরদের পার্টিতে রাইফেল নিয়ে হামলা, নিহত 2, গুলিবিদ্ধ আরও 10 জন। আসসালামু আলাইকুম, আমি নিয়ামতুল্লাহ সিরাজি আপনাদের সাথে ছিলাম বাংলাদেশ টিভির প্রাইম নিউজে। শুনছিলেন এসএনএস হুমলন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। ইরান থেকে তেল আমদানির জেরে চীনের 5টি রিফাইনারির উপর মার্কিন নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে উত্তেজনা তুঙ্গে। বেইজিং এই পদক্ষেপকে অবৈধ আখ্যা দিয়ে পাল্টা এক নিষেধাজ্ঞা জারি করেছে, যাতে তাদের কোম্পানিগুলো মার্কিন নীতি উপেক্ষা করতে পারে। মূলত সস্তায় জ্বালানি সংগ্রহ এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় চীন এখন যুক্তরাষ্ট্রের মুখোমুখি। এই ভূ রাজনৈতিক লড়াই বিশ্ব তেলের বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশ্ব অর্থনীতি আর ভূ রাজনীতির ময়দানে আবারও মুখোমুখি দুই পরাশক্তি, মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন। ইরানের কাছ থেকে তেল কেনার অভিযোগে সম্প্রতি চীনের 5টি তেল শোধনাগারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। কিন্তু বেইজিং এবার আর চুপ করে বসে নেই, তারাও দিয়েছে পাল্টা ঘোষণা। মার্কিন ট্রেজারি বিভাগের দাবি, চীনের এই শোধনাগারগুলো ইরানের সামরিক বাহিনীকে কোটি কোটি ডলারের যোগান দিচ্ছে। বিশেষ করে হেংলি পেট্রোকেমিক্যালকে তেহরানের অন্যতম প্রধান গ্রাহক হিসেবে চিহ্নিত করেছে তারা। এই নিষেধাজ্ঞার লক্ষ্য হলো চীনের এই কোম্পানিগুলোকে মার্কিন আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করে দেয়া। জবাবে চীন সরকারের পক্ষ থেকে একটি নিষেধাজ্ঞা আদেশ জারি করা হয়েছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় সাফ জানিয়ে দিয়েছে, এই মার্কিন নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তারা তাদের কোম্পানিগুলোকে নির্দেশ দিয়েছে এই নিষেধাজ্ঞা না মানার জন্য। চীনের মতে এটি তাদের জাতীয় সার্বভৌমত্ব এবং উন্নয়নের ওপর আঘাত। মজার ব্যাপার হলো, এই লড়াইয়ের কেন্দ্রে আছে চীনের তথাকথিত টিপট বা স্বাধীন শোধনাগারগুলো। চীনের মোট তেল পরিশোধন ক্ষমতার 1/4 আসে এখান থেকে। ইরান, রাশিয়া বা ভেনিজুয়েলার মতো দেশ থেকে সস্তায় তেল কিনে এরা চীনের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করছে। পরিসংখ্যান বলছে 2025 সালে ইরান যত তেল রপ্তানি করেছে তার 80%ই কিনেছে চীন। মার্কিন চাপ সত্ত্বেও এই জ্বালানি সম্পর্ক ছিন্ন করতে নারাজ বেইজিং। তেলের এই রাজনীতি শেষ পর্যন্ত বিশ্ববাজারকে কোন দিকে নিয়ে যায়, এখন সেটাই দেখার বিষয়। ওয়াশিংটনে বন্দুক হামলার ঠিক 1 সপ্তাহ পরেই এবার ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পের গলফ কোর্সে নাটকীয় আটক। সিক্রেট সার্ভিস এজেন্টের সাথে ধস্তাধস্তি এবং নিরাপত্তা বলয় ভাঙার চেষ্টায় গ্রেফতার এক অজ্ঞাত ব্যক্তি। ট্রাম্প কি সুরক্ষিত? ফ্লোরিডার ডোরাল গলফ ক্লাবের সেই ঘটনার বিস্তারিত জানুন প্রতিবেদনে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা বলয়ে আবারও অস্থিরতা। গত সপ্তাহে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে বন্দুক হামলার রেশ কাটতে না কাটতেই এবার ফ্লোরিডার ট্রাম্প ডোরাল গলফ কোর্সে এক বিশৃঙ্খল ব্যক্তিকে আটক করেছে সিক্রেট সার্ভিস। শনিবার বিকেলের এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটে শনিবার বিকেল 4:15টার দিকে। পুলিশ জানায়, ট্রাম্প ডোরাল ন্যাশনাল গলফ ক্লাবের একটি সিকিউরিটি চেকপয়েন্টে এক অজ্ঞাত ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করেন। তিনি নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশ অমান্য করেন এবং এক পর্যায়ে একজন সিক্রেট সার্ভিস এজেন্টের সাথে ধস্তাধস্তিতে লিপ্ত হন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মেটাল ডিটেক্টরে সংকেত বাজার পর ওই ব্যক্তিকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তবে স্বস্তির বিষয় হলো, ঘটনার সময় ডোনাল্ড ট্রাম্প সেখানে উপস্থিত ছিলেন না। সিক্রেট সার্ভিসের মিয়ামি শাখার পক্ষ থেকে জানানো হয়েছে যে এই ঘটনার ফলে ট্রাম্পের নিরাপত্তা ব্যবস্থায় কোনো পরিবর্তন বা বিঘ্ন ঘটেনি। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে জননিরাপত্তা বিঘ্নিত করা এবং সহিংসতা ছাড়াই পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। বর্তমানে তাকে মিয়ামির একটি সংশোধন কেন্দ্রে রাখা হয়েছে। উল্লেখ্য যে মাত্র 1 সপ্তাহ আগে ওয়াশিংটন হিলটনে কোল অ্যালেন নামক এক ব্যক্তি ট্রাম্প এবং তার ক্যাবিনেট সদস্যদের হত্যার উদ্দেশ্যে শটগান ও ছুরি নিয়ে হামলা চালিয়েছিলেন। সেই ভয়াবহ স্মৃতি তাজা থাকতেই ফ্লোরিডার এই ঘটনা নিরাপত্তা সংস্থাগুলোকে আরও সতর্ক করে তুলেছে। ট্রাম্পের ওপর বারবার এই ধরনের হামলার চেষ্টা বা নিরাপত্তা ভঙ্গের ঘটনা কি নিছক কাকতালীয় নাকি গভীর কোনো ষড়যন্ত্র?
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নতুন চমক, শুধু কূটনীতি নয়, মিউজিক মিক্সিংয়েও যে তিনি ওস্তাদ তা প্রমাণ করলেন ড্যান স্ক্যাভেনোর পরিবারের এক বিয়ের অনুষ্ঠানে। ডিজে বুথে রুবিওর এই রকিং পারফরম্যান্স এবং ট্রাম্পের প্রিয় ওয়াইএমসিএ ড্যান্সের অজানা গল্প নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সামিরা বাঁধন। পররাষ্ট্রমন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং এখন ডিজে, ট্রাম্প প্রশাসনের সেক্রেটারি অফ এভরিথিং হিসেবে পরিচিত মার্কো রুবিও এবার মাতিয়ে দিলেন বিয়ের আসর। ড্যান স্ক্যাভেনোর শেয়ার করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে পেশাদার ডিজের মতো হেডফোন কানে লাগিয়ে মিউজিক কন্ট্রোল করছেন মার্কিন এই পররাষ্ট্রমন্ত্রী। ড্যান স্ক্যাভেনোর পরিবারের এক বিয়ের অনুষ্ঠানে মার্কো রুবিওকে এই ভিন্ন আঙ্গিকে দেখা যায়। ভিডিওতে দেখা যাচ্ছে রুবিও অত্যন্ত মনোযোগের সাথে ল্যাপটপ এবং মিক্সার ব্যবহার করছেন এবং অতিথিদের নাচের তালে তাল মেলাচ্ছেন। ফ্লোরিডার এই সাবেক সিনেটর যেন বিয়ের আসরটিকে তার প্রিয় শহর মিয়ামির কোনো নাইট ক্লাবে রূপান্তর করে ফেলেছিলেন। তাকে দেখে মনে হচ্ছিল কূটনীতির পাশাপাশি মিউজিক মিক্সিংয়েও তিনি বেশ দক্ষ। হেনরি কিসিঞ্জারের পর মার্কো রুবিওই প্রথম ব্যক্তি যিনি একই সাথে পররাষ্ট্রমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব সামলাচ্ছেন। কিন্তু তার এই বহুমুখী প্রতিভায় নতুন মাত্রা যোগ করল ওয়েডিং ডিজের এই ভূমিকা। তবে ট্রাম্প প্রশাসনের রুবিওই একমাত্র ডিজে নন। খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও মারের লাগোতে নিজের পার্টিগুলোতে ডিজে হিসেবে কাজ করতে পছন্দ করেন। ট্রাম্পের প্রিয় গান হলো ভিলেজ পিপলের ওয়াইএমসিএ, যা বাজলে তিনি তার সিগনেচার ড্যান্স দিতে ভুল করেন না। যদিও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প তার এই নাচ খুব একটা পছন্দ করেন না বলেই জানা গেছে। কূটনীতিক আলোচনার টেবিলে ঝড় তোলা রুবিও যখন ডিজের ভূমিকায় অবতীর্ণ হন, তখন তা বিনোদন জগতের এক অনন্য খবরে পরিণত হয়। ফ্লোরিডায় মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার মেধাবী শিক্ষার্থী লিমনের মরদেহ আগামীকাল সকালে দেশে পৌঁছাবে। দুই কৃতি গবেষকের অকাল বিদায়ে প্রবাস থেকে দেশ সবখানেই এখন শোকের মাতম। আইনি প্রক্রিয়া শেষে অপর শিক্ষার্থী বৃষ্টির মরদেহ দ্রুত দেশে আনার চেষ্টা চলছে। পুরো জাতি এখন এই মেধাবীদের হারিয়ে স্তব্ধ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নির্মম হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ শেষ পর্যন্ত দেশে ফিরছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে স্থানীয় সময় শনিবার রাত 9:15টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে করে লিমনের মরদেহ ঢাকার উদ্দেশ্যে অরল্যান্ডো বিমানবন্দর ছেড়েছে। দুবাই হয়ে সোমবার সকালে লিমনের মরদেহ পৌঁছাবে প্রিয় মাতৃভূমিতে। গত 16 এপ্রিল সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের এই দুই মেধাবী শিক্ষার্থী জামিল আহমেদ লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। দীর্ঘ 8 দিন তল্লাশির পর 24 এপ্রিল লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর 30 এপ্রিল ফরেনসিক পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ পাওয়া গেছে। এই নৃশংস ঘটনায় পুরো প্রবাস জীবনে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে আগামী 6 মে যুক্তরাষ্ট্রের বৃষ্টির জানাজা শেষে তার মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস এবং মায়ামির বাংলাদেশ কনসুলেট যৌথভাবে দ্রুততম সময়ের মধ্যে মরদেহ দেশে পাঠানোর সব ব্যবস্থা নিশ্চিত করেছে। এই জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত লিমনের রুমমেট হিশাম আবু ঘরভেকে গ্রেপ্তার করেছে পুলিশ। হিলসবরো কাউন্টি আদালতের নথিপত্র অনুযায়ী লিমনকে ধারালো অস্ত্রের আঘাতে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হয়েছে। হিশামের বিরুদ্ধে 2টি প্রধান ডিগ্রি পরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে। নিহত লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল ও পরিবেশ বিজ্ঞান এবং বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করছিলেন। তাদের অকাল মৃত্যুতে পরিবার সহ সহপাঠীদের মাঝে চলছে শোকের মাতম। দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার এখন দেশের সাধারণ মানুষ ও প্রবাসী বাংলাদেশিরা। স্পিরিট এয়ারলাইন্সের আকস্মিক পতনে আকাশপথে তৈরি হয়েছে চরম বিশৃঙ্খলা। হাজারো যাত্রী যেমন আটকা পড়েছেন, তেমনি সাশ্রয়ী ভ্রমণের সুযোগও সংকুচিত হয়ে আসছে। এখন প্রশ্ন হলো, যারা টিকিট কেটেছিলেন তারা কি আদৌ পূর্ণ রিফান্ড পাবেন? আর অন্যান্য এয়ারলাইন্সগুলো কিভাবে এই শূন্যস্থান পূরণ করবে? বিস্তারিত দেখুন ফারজানা আফরোজের প্রতিবেদনে। 2026 সালের মে মাসের শুরুতেই আকাশপথে এক বিশাল বিপর্যয়। কোনো আগাম ঘোষণা ছাড়াই রাতারাতি সব ফ্লাইট বন্ধ করে দিয়েছে আমেরিকার জনপ্রিয় বাজেট এয়ারলাইন্স স্পিরিট।
শনিবার সকালে বিমানবন্দরে পৌঁছে অনেক যাত্রী জানতে পারেন যে তাদের গন্তব্যের কোনো অস্তিত্বই নেই। হাজার হাজার ফ্লাইট বাতিল হওয়ায় পর্যটক থেকে শুরু করে পেশাদাররা এখন বিমানবন্দরে আটকা পড়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। স্পিরিট এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, যারা সরাসরি ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে টিকিট কেটেছেন তাদের টাকা স্বয়ংক্রিয়ভাবে রিফান্ড করা হবে। তবে যারা থার্ড পার্টি ট্রাভেল এজেন্টের মাধ্যমে টিকিট বুক করেছেন তাদের দ্রুত এজেন্টের সাথে যোগাযোগ করতে হবে। তবে দুঃসংবাদ হলো, যাদের লয়্যালটি পয়েন্ট ছিল দেউলিয়া প্রক্রিয়ার কারণে সেগুলো আপাতত মূল্যহীন হয়ে পড়েছে। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, রিফান্ড পেতে দেরি হলে আপনার ক্রেডিট কার্ড কোম্পানির মাধ্যমে চার্জ ব্যাক করার চেষ্টা করুন। বিপদে পড়া যাত্রীদের উদ্ধারে এগিয়ে এসেছে বড় এয়ারলাইন্সগুলো। ইউনাইটেড এয়ারলাইন্স $19 মধ্যে বিশেষ রেস্কিউ ফেয়ার ঘোষণা করেছে। আমেরিকান এয়ারলাইন্স, ডেল্টা এবং জেট ব্লুও আক্রান্ত রুটে বিশেষ ছাড়ে টিকিট দিচ্ছে। এমনকি হার্টস গাড়ি ভাড়ার ক্ষেত্রে ওয়ান ওয়ে ডিল দিচ্ছে, যাতে মানুষ সড়ক পথে বাড়ি ফিরতে পারে। বিশেষজ্ঞদের মতে, স্পিরিট বন্ধ হওয়ায় ফ্লোরিডা, লাস ভেগাসের মতো রুটে বিমান ভাড়া 15% বা তার বেশি বেড়ে যেতে পারে। সাশ্রয়ী ভ্রমণের এক বিশাল অধ্যায়ের এই সমাপ্তি হাজার হাজার কর্মীকেও অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। আপনি যদি স্পিরিটের যাত্রী হয়ে থাকেন তবে এখনই আপনার ইমেইল এবং এয়ারলাইন্সের ওয়েবসাইট চেক করুন। মনে রাখবেন, সরাসরি এয়ারপোর্ট কাউন্টারে না গিয়ে অনলাইনের মাধ্যমে বিকল্প ব্যবস্থা করা এখন সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের আমারিলোতে একটি অ্যাপার্টমেন্টে আয়োজিত পার্টিতে ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে। 2 মে ভোরের দিকে ঘটে যাওয়া এই হামলায় 16 এবং 17 বছর বয়সী 2 কিশোর নিহত হয়েছে এবং অন্তত 10 জন গুরুতর আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, কিশোর এবং তরুণদের এই পার্টিটি প্রথমে অন্য জায়গায় শুরু হলেও পরে তা এই অ্যাপার্টমেন্টে সরিয়ে আনা হয়। প্রাথমিক তদন্ত অনুযায়ী একদল যুবককে আগের জায়গা থেকে চলে যেতে বলা হয়েছিল, কিন্তু তারা ক্ষুব্ধ হয়ে এই অ্যাপার্টমেন্টে ফিরে আসে এবং রাইফেল স্টাইল অস্ত্র নিয়ে এলোপাতাড়ি গুলি চালায়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি 9mm পিস্তল এবং গুলির খোসা উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে হামলাকারীরা একাধিক অস্ত্র ব্যবহার করেছে। আমারিলোর পুলিশ প্রধান থমাস হোভার জানিয়েছেন, সন্দেহভাজন 2 হামলাকারীর মধ্যে একজন পার্টিতে থাকা কারোর পূর্ব পরিচিত ছিল। এখনও কেউ গ্রেফতার না হলেও পুলিশ অভিযান চালাচ্ছে। 2026 সালে এখন পর্যন্ত এই শহরে 10টি খুনের ঘটনা ঘটল, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক বাড়াচ্ছে। টিকটক ট্রেন্ড নাকি পরিকল্পিত অপরাধ। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে চার্চ অফ সায়েন্টোলজিতে 50 জন কিশোরের ভয়াবহ তাণ্ডব। ভাইরাল হওয়ার নেশায় উপাসনালয়ে ভাঙচুর এবং নিরাপত্তা কর্মীকে আহতের ঘটনায় তোলপাড় যুক্তরাষ্ট্র। সায়েন্টোলজি স্পিড রানিং নামক এই বিপজ্জনক সোশ্যাল মিডিয়া ক্রেজ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সামিরা বাঁধন। সোশ্যাল মিডিয়া ট্রেন্ড যখন বিপজ্জনক অপরাধে রূপ নেয়, নিউ ইয়র্কের ব্যস্ততম এলাকা টাইমস স্কোয়ারে অবস্থিত চার্চ অফ সায়েন্টোলজিতে অতর্কিত হামলা চালিয়েছে প্রায় 50 জন মাস্ক পরা কিশোর কিশোরী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার নেশায় চালানো এই তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে চার্চের সম্পত্তি। শনিবার বিকেলে ঘটে যাওয়া এই ঘটনায় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একদল উচ্ছৃঙ্খল তরুণ চার্চের একটি তালাবদ্ধ সাইড ডোর ভেঙে ভেতরে ঢুকে পড়ে। সেই সময় ভেতরে একটি সেমিনার চলছিল। হামলাকারীরা চার্চের আসবাবপত্র ভাঙচুর করে, বইপত্র মাটিতে ছুঁড়ে ফেলে এবং এক নিরাপত্তা কর্মীকে লাথি মেরে আহত করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি টিকটকের একটি নতুন ট্রেন্ড, যাকে বলা হচ্ছে সায়েন্টোলজি স্পিড রানিং। এই ট্রেন্ডের অধীনে ইনফ্লুয়েন্সাররা দল বেঁধে সায়েন্টোলজি চার্চের ভেতরে ঢুকে পড়ে এবং সেই বিশৃঙ্খলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে। লস অ্যাঞ্জেলেসে শুরু হওয়া এই পাগলামি এখন নিউ ইয়র্কেও ছড়িয়ে পড়েছে। চার্চ অফ সায়েন্টোলজি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে বলা হয়েছে, এটি কোনো শান্তিপূর্ণ প্রতিবাদ বা সাংবাদিকতা নয়, বরং একটি পরিকল্পিত অপরাধ। তাদের দাবি, একটি ধর্মীয় উপাসনালয়ে অনধিকার প্রবেশ এবং হয়রানি। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
হলিউড তারকা টম ক্রুজ এবং জন ট্রাভোল্টার মতো ব্যক্তিত্বরা এই ধর্মের সাথে যুক্ত থাকায় সায়েন্টোলজি চার্চ বরাবরই আলোচনার কেন্দ্রে থাকে। তবে এভাবে উপাসনালয়কে ভাইরাল স্টান্টের লক্ষ্যবস্তু বানানোয় উদ্বিগ্ন শহরবাসী। নিউ ইয়র্ক পুলিশ বর্তমানে এই ঘটনার তদন্ত করছে। ক্যালিফোর্নিয়ার সোনালী স্বপ্নে কি তবে মরচে ধরছে? সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে দেখা গেছে গত এক বছরে রাজ্যটি থেকে 50,000-এরও বেশি মানুষ বিদায় নিয়েছেন। গভর্নর নিউসাম যখন উন্নয়নের সাফাই গাইছেন, পরিসংখ্যান তখন বলছে ভিন্ন কথা। আবাসন সংকট আর আকাশচুম্বী জীবনযাত্রার ব্যয় মানুষকে বাধ্য করছে শহর ছাড়তে। লস অ্যাঞ্জেলেসের মতো মহানগরীগুলো এখন কেবলই জনশূন্যতার সাক্ষী। এই বৈপরীত্য কি ক্যালিফোর্নিয়ার ভবিষ্যৎ রাজনীতির মোড় ঘুরিয়ে দেবে? 2026 সালের শুরুতে ক্যালিফোর্নিয়ার জনসংখ্যা নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। এক রিপোর্টে দেখা গেছে গত এক বছরে এই অঙ্গরাজ্য 50,000-এর বেশি বাসিন্দা হারিয়েছে। তবে অবাক করার মতো বিষয় হলো গভর্নর গ্যাভিন নিউসাম এবং তার প্রশাসন এই তথ্য নিয়ে এক এক সময় এক এক কথা বলছেন, যা নিয়ে শুরু হয়েছে তুমুল রাজনৈতিক বিতর্ক। গত শুক্রবার ক্যালিফোর্নিয়ার অর্থ দপ্তর একটি প্রেস রিলিজ প্রকাশ করে যেখানে স্বীকার করা হয়েছে যে রাজ্যের জনসংখ্যা কিছুটা কমেছে। এর জন্য তারা কেন্দ্রীয় সরকারের কঠোর অভিবাসন নীতিকে দায়ী করেছে। কিন্তু কয়েক ঘন্টা পরেই গভর্নর নিউসাম এইচবিওর একটি অনুষ্ঠানে দাবি করেছেন যে ক্যালিফোর্নিয়ার জনসংখ্যা আসলে বাড়ছে। নিউসামের এই দাবিকে রিপাবলিকান প্রার্থীরা ডাহা মিথ্যা বলে অভিহিত করেছেন। রিপাবলিকানদের মতে মানুষ ক্যালিফোর্নিয়া ছাড়ছে কারণ এখানে জীবনযাত্রার ব্যয় আকাশচুম্বী, অপরাধ বেড়ে গেছে এবং আবাসন সংকট চরমে। বিশেষ করে লস অ্যাঞ্জেলেসের মতো বড় শহরগুলোর জনসংখ্যা প্রায় 0.9% কমেছে। অন্যদিকে রাজ্যে নতুন আবাসন তৈরির লক্ষ্যমাত্রা অর্জনেও ব্যর্থ হয়েছে নিউসাম প্রশাসন। দাবানলের কারণে অনেক ঘরবাড়ি ধ্বংস হওয়াও এই সংকটে বাড়তি মাত্রা যোগ করেছে। তবে উপকূলীয় শহরগুলো থেকে মানুষ পালালেও স্যাক্রামেন্টো বা রিভার সাইডের মতো অভ্যন্তরীণ এলাকাগুলোতে কিছুটা জনসংখ্যা বেড়েছে। বিশ্লেষকরা বলছেন মানুষ এখন সাশ্রয়ী আবাসন এবং নিরাপদ পরিবেশের খোঁজে উপকূল ছেড়ে ক্যালিফোর্নিয়ার ভেতরের দিকে বা অন্য রাজ্যে চলে যাচ্ছে। গভর্নর নিউসামের রাজনৈতিক ভবিষ্যৎ এবং ক্যালিফোর্নিয়ার অর্থনৈতিক স্থিতিশীলতা এখন প্রশ্নের মুখে। আগামী নভেম্বরের নির্বাচনে এই জনসংখ্যা হ্রাস এবং জীবনযাত্রার ব্যয় বড় ইস্যু হয়ে দাঁড়াবে কিনা তাই এখন দেখার বিষয়। আকাশচুম্বী বাড়ি ভাড়ার চাপে পিষ্ট ভাড়াটিয়াদের জন্য কিস্তিতে ভাড়া দেওয়ার নতুন সেবা এখন আলোচনার কেন্দ্রে। খরচ সামলাতে অনেক কোম্পানি এখন ভাড়ার টাকা ভেঙে ভেঙে দেওয়ার সুযোগ দিচ্ছে। তবে এই সহজ সমাধান কি আসলে সুবিধা নাকি ঋণের নতুন ফাঁদ? আমেরিকার প্রায় অর্ধেক ভাড়াটিয়া তাদের আয়ের 1/3 ভাড়ার পেছনে ব্যয় করেন। মাসের শুরুতে একবারে বড় অঙ্কের টাকা দিতে গিয়ে অনেকের হাতেই দৈনন্দিন খরচের টাকা থাকে না। এই সুযোগে এসএসইউ এবং ফ্লেক্সের মতো ফিনটেক কোম্পানিগুলো বাই নাও পে লেটার স্টাইলে কিস্তিতে ভাড়া পরিশোধের সুবিধা দিচ্ছে। কিন্তু বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে এই সেবার আড়ালে লুকিয়ে আছে চড়া সার্ভিস ফি। মাত্র 14 দিনের জন্য $600 ধার করলে প্রায় $30 পর্যন্ত ফি দিতে হতে পারে, যা অনেকটা উচ্চ সুদের ঋণের মতো। এছাড়া কারিগরি ত্রুটির কারণে সময়মতো ভাড়া পরিশোধ না হলে ভাড়াটিয়াদের উচ্ছেদের ঝুঁকিও থেকে যায়। এক কথায় দারিদ্র্যের সুযোগ নিয়ে এই ব্যবসা যেন গরিবের জন্য টিকে থাকাকে আরও ব্যয়বহুল করে তুলছে। এই ছিল বাংলাম টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।